নমস্কার, ডিজিটালে জনতার দরবারে নিউজ 18 বাংলায় আমি অয়ন আপনাদের জানাই স্বাগত। গুড ইভিনিং। আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা প্রতিদিন জনতার দরবারের সঙ্গে থাকেন, হাজার হাজার দর্শক আমাদের এই অনুষ্ঠানে নজর রাখেন। গতকাল রাতভর নিশ্চয়ই কোনো খেলা দেখেননি, যেটা দেখেছেন আরজি করে তাণ্ডব। শনিবার আঁতকে উঠেছিলাম আমরা। আরজি করে কিভাবে নৃশংসভাবে খুন হয়েছিলেন এক ডাক্তারি পড়ুয়া, আমরা দেখেছিলাম ধর্ষণ এবং খুন। তারপরে কালকেও আঁতকে উঠলাম, এইভাবে আরজিকর হাসপাতালে তাণ্ডব চলল, ঘন্টার পর ঘন্টা তাণ্ডব চলল। পুলিশের উপরে হামলা হলো, ওসি রক্তাক্ত হলেন, ডিসি রক্তাক্ত হলেন, এমার্জেন্সিতে ঢুকে যাবতীয় যন্ত্রপাতি সমস্ত কিছু নষ্ট করে ফেলা হলো এই তাণ্ডবের জেরে। কালকেও আমরা আঁতকে উঠলাম। এত আন্দোলন হচ্ছে, এত পুলিশের ব্যারিকেড, এত কিছু, তার মধ্যেও এইভাবে তাণ্ডব চালাতে পারলো কারা? কারা এই তাণ্ডব চালাচ্ছে এই নিয়েই এখন প্রশ্ন। পুলিশের কাছে কোনো খবর ছিল না? পুলিশ কি কিছু জানতো না? কত বড় গাফিলতি পুলিশের, এই নিয়েও উঠছে প্রশ্ন। একটা এত বড় মাপের একটা হাসপাতাল, সেখানে কিভাবে দুর্নীতির জাল বিস্তারিত হয়েছিল সেটা তো গত কয়েকদিন ধরেই আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু তারপরে শান্তিপূর্ণ আন্দোলন, শান্তিপূর্ণ কর্মবিরতি এবং গতকাল যে রাত দখল মহিলাদের কর্মসূচি, সেটাও তো শান্তিপূর্ণই ছিল। তারপরে কি এমন হলো এই রকম হামলা চললো হাসপাতালের ভেতরে, পুলিশ আক্রান্ত হলো, পুলিশকে টিয়ার গ্যাস ছুটতে হলো, লাঠি চালাতে হলো। তাও তো বলবো এই রকম হামলার পরে পুলিশ অনেক সংযত থেকেছে বলেই মনে করছেন অনেকে, কারণ গুলিও চলতে পারত। যেভাবে পুলিশের ওপরে হামলা হয়েছে, যেভাবে আক্রান্ত হয়েছেন পুলিশ অফিসাররা, যেভাবে আক্রমণ নেমে এসেছে তাদের ওপরে। এবং শুধু তাই নয়, তাণ্ডবের জেরে ভাঙা হলো আন্দোলনে যারা ছিলেন তাদের মঞ্চ, তাদের চেয়ার, টেবিল, এমনকি ফ্যান পর্যন্ত। এই রকম ভাবে তাণ্ডব চলল আন্দোলনে। কেন? কি আমরা দেখলাম? চিকিৎসকরা আজকেও আন্দোলনে থেমে থাকেননি। চিকিৎসকরা, ডাক্তারি পড়ুয়ারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ডাক্তারি পড়ুয়াদের আন্দোলনের যথেষ্ট কারণ রয়েছে। ডাক্তারি পড়ুয়ারা আন্দোলন করছেন, পুলিশ কেন সামাল দিতে পারলো না এই রকম তাণ্ডব। আজকে পুলিশ, বিরাট পুলিশ বাহিনী তারপরে আজকে ঘটনাস্থল ঘিরে রেখেছে। কিন্তু কালকে কি হলো? কারা করলো? কাদেরকে চিহ্নিত করা গেল? 9 জন মাত্র, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ওই 9 জনের মধ্যেই কি সীমাবদ্ধ ছিল? আমরা তো দেখতে পাচ্ছি শয়ে শয়ে তাণ্ডব, দুষ্কৃতী। আমরা আলোচনা করব। রাজনীতির কোনো পার্ট নেই এখানে। আজকে একটু অন্য অংশের মানুষ, ডাক্তার বাদে, তাদের সঙ্গে একটু আলোচনা করব, তারা কিভাবে দেখছেন। আমার সঙ্গে রয়েছেন সাহিত্যিক বিনোদ ঘোষাল এবং বিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী, এবং আমার সঙ্গে থাকবেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। বিনোদ, অনেক দেখেছি অ্যাকশন সিনেমা, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, কিন্তু হাসপাতালের ভেতরে এরকম অ্যাকশন, যেখানে একটা খুন, ধর্ষণের ঘটনার এখনো নিষ্পত্তি হয়নি, এখনো পর্যন্ত বিচার পায়নি সেই নিহত তরুণী বা তরুণীর পরিবার, তারপরে এই অ্যাকশন। মানে কালকে রাত্রিবেলাতে আমিও সপরিবার আমাদের নবগ্রামের স্টেশন মোড়ে গেছিলাম। যে মিছিল বা ইত্যাদি আলোচনা ছিল সেখানে, আমরা ভাবতেও পারিনি যে যেখানে রাত্রি জাগছে মহিলারা, যেখানে একটা অন্যায়ের বিরুদ্ধে খুব শান্তিপূর্ণভাবে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছেন, সেই সময় এতগুলো হুলিগান তারা গিয়ে যেখানটাতে এই ঘটনাটা ঘটেছে, যাকে নিয়ে গোটা রাজ্যব্যাপী আন্দোলন, সেখানে গিয়ে এত বড় একটা ভ্যান্ডালিজম করলো
এবং আমাদের যে পুলিশ প্রশাসন, যাকে কিনা স্কটল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়, তারা কিচ্ছু জানতো না। সেই প্রাচীন বাংলা প্রবাদটা কালকে যখন বাড়ি ফিরে এই ঘটনাটা জানতে পারলাম, তখন এই একটাই লাইন মনে পড়ছিল যে সর্প হয়ে দংশ তুমি ওঝা হয়ে ঝাড়ো। হ্যাঁ, যে যে এই গন্ডগোলগুলো করাচ্ছেন, যারা করাচ্ছেন, তারাই আবার বলছেন যে যারা করেছে তাদের বিচার করবো আমরা, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। তুমি ভিডিওতে দেখো, যারা এই ভ্যান্ডালিজম গুলো করছিল তাদের বেশভূষা, তাদের চেহারার ধরন, এটা দেখে স্পষ্ট বোঝা যায় যে এরা কারা, কোন শ্রেণী থেকে উঠে এসেছে। এবং এই চেহারাগুলো কিন্তু চিরকাল, যে যারাই রাজনীতিতে শাসক গোষ্ঠী ক্ষমতায় ছিলেন তারা এই চেহারার মানুষগুলোকে চিরকাল ব্যবহার করে এসেছে। তার জন্য কোনো আলাদা বুদ্ধিমত্তার দরকার লাগে না, তার জন্য কোনো বিশেষ ক্ষমতার দরকার লাগে না। আমাদের মতো অতি সাধারণ মানুষরাও কিন্তু স্পষ্ট বুঝতে পারছে কাদের অঙ্গুলি হেলনে কালকের এই এত বড় আক্রমণ এবং মূল যে শান্তিপূর্ণভাবে গোটা রাজ্যব্যাপী যে আন্দোলন ঘটছে তাকে ডিফোকাস করে দেওয়া। কিন্তু সাধারণ মানুষ তারা প্রথমে শান্তিপূর্ণভাবে থাকে, তারপরে তাদের দেওয়ালে পিঠ থেকে গেলে যে কি ঘটনা হয় কিন্তু কয়েকদিন আগেই আমরা দেখতে পেয়েছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে। কাজেই এখনো সময় আছে সাবধান হওয়ার। কিছুক্ষণ আগে রাজভবনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে। আমি জানাই এই মুহূর্তে তিনি প্রেস কনফারেন্স করছেন চা চক্রে থেকে বেরিয়ে এসে রাজভবনের বাইরে। তিনি বলেছেন আমাদের পুলিশও 34 জনকে ডেকেছিল, রবিবার পর্যন্ত সময় তো ছিল পুলিশের, কোর্ট যা ভালো বুঝেছে তা করেছে। সিবিআই যেমন বলেছে, কোর্ট যারা পরিষেবা যেমন দিচ্ছে না তারাও যেন কাজে যোগ দেয়। আমি অনেকবার আবেদন করেছি, যারা কাল ঘটনা ঘটিয়েছেন তারা কেউ ছাত্র নন, তারা কেউ বিজেপি, কেউ ডিআইএফআই এর। আমার কাছে 3টে ভিডিও আছে, আমার যিনি ডিসি তাকে 1 ঘন্টা খুঁজে পাওয়া যায়নি। পুলিশের অনেকেই মার খেয়েছেন, তারা ধৈর্য হারাননি, তারা সহ্যের সীমা হারাননি। বাঁধ ভাঙাটা উচিত নয়, ব্যারিকেড ভাঙা উচিত নয়, যারা আন্দোলন করে তাদের পরিসীমার মধ্যে রাখা উচিত ছিল। অনেকে পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন, তাদের ক্ষমতা নেই, মারা তো গেছেন অনেকেই। 2টো ফ্লোর ভেঙে দেওয়া হয়েছে, মেডিসিন লুট করা হয়েছে, নতুন করে আবার হবে কিনা জানি না। 2-1 জন পরিবার বলছে তারা বাড়ি নিয়ে যেতে চায়। পুলিশের পোশাক পুড়িয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, পুলিশের পোশাক পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুলিশের কিয়স্ক ভাঙা হচ্ছে, পুলিশ দেখা যাচ্ছে না, পুলিশ আমরা দেখতে পাচ্ছি দূর থেকে পুলিশের প্রিজন ভ্যান, সেই প্রিজন ভ্যান থেকে নেমে পালিয়ে যাচ্ছে পুলিশ। এই রকম পরিস্থিতি কলকাতার বুকে হচ্ছে, যেখানে শনিবার ওই রকম একটা আটকে ওঠা খবর পেলাম, তারপরেও এই রকম চিত্র। কি বলবেন? গত শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন মেয়েটি যখন মাকে রাত 11টার সময় বলে মা ঘুমিয়ে যাও বা এরকম, আমি গত শুক্রবার থেকে 2 দিন আমি আরজিকর হসপিটালে গিয়েছিলাম এবং আই এক্সচেঞ্জ দ্য ইনফরমেশন উইথ দ্য সাম ডক্টরস। কিন্তু অয়নবাবু, খুব দুর্ভাগ্যজনক ভাবে বলতে হচ্ছে, আপনি যে বক্তব্যটা বলেন, আমাকে প্রশ্ন করতে বলেন, আমি দীর্ঘদিন পুলিশের চাকরি অভিজ্ঞতা থেকে বলছি, ইট ইজ প্রি প্ল্যান্ড। ইট ইজ প্রি প্ল্যান্ড। যে ঘটনাটা হয়েছে নক্কারজনক ঘটনা। আমি নির্মম সত্যকে লুকিয়ে কোনো দেশকে অভিশাপ মুক্ত করা যায় না, কোনো দেশকে। যে ঘটনা ঘটেছে আজকে আরজিকর হসপিটালে, দিল্লি থেকে যে আজকে হাই অথরিটিটা এসছে, আজকে যখন নাকি হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট আজকে নাকি সিবিআই কে দেওয়া হলো, তারপরের থেকে আপনি দেখুন যে ভেজিটেশন গুলো যারা করছিল, ডাক্তাররা কখনো এই ধরনের নক্কারজনক ঘটনা করতে পারে না। ইট ইজ প্রি-প্ল্যান্ড, ওয়াইজ অর্গানাইজড হইতে ডাক্তারদের যে শান্তিপূর্ণ যে রিভলিউশনটা শুরু করেছিল, গতকালকে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গ, ভারত, বিদেশ থেকে পর্যন্ত, ইউএসএ থেকে পর্যন্ত, আজকে ইউকে থেকে পর্যন্ত আমাকে ফোন করছে আমার বোনেরা যে আমরাও এখান থেকে মিছিল নিয়ে বেরিয়েছি। এই যে স্বতঃস্ফূর্ত মানুষের, এটাকে বানচাল করার জন্য, এটাকে সুইচ ওভার করার জন্য ডাক্তাররা কত পৈশাচিক আজকে ঘটনা করছে। এটাকে প্রি প্ল্যান্ড ওয়াইজ কতগুলো ক্রিমিনালকে নিয়ে এসছে, ক্রিমিনাল। I will say they are the criminal questionable person under the shade of some political leaders. তারা আজকে ওখান থেকে নিয়ে এসে আজকে আন্দোলনকে ভাঙা করার জন্য, মানুষের মনে একটা বিতৃষ্ণা সৃষ্টি করার জন্য যে ডাক্তাররা আজকে ভাঙছে, আমি কখনো বিশ্বাস করব না। আজকে অয়ন বাবু, এটা আজকে পুলিশের বিরাট ব্যর্থতা। কারণ আজকে পুলিশের আইবি আছে, পুলিশের বিভিন্ন সোর্স আছে, আজকে বিভিন্ন জায়গায় 144 ডিক্লেয়ার করতে পারতো, পুলিশ অ্যারেস্ট করতে পারতো, সিসিটিভি রয়েছে, আজকে এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। আবার বলছি, মাত্র 9 জন অ্যারেস্ট হয়েছে। মাত্র 9 জন মিলে কি এই ঘটনা ঘটাচ্ছে?
সাধারণ মানুষ, দর্শক তারা কি মনে করেন? আমি স্বাতীর কাছে আসি একটু, অরিন্দম বাবু। স্বাতী একজন মহিলা। গতকাল মহিলারা হাজারে হাজারে মহিলা গোটা রাজ্যে নেমেছিলেন। তার মধ্যে কোনো রাজনীতি নেই। রাজনীতি নেই কারণ একজন তরুণী চিকিৎসক, তাকে খুন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, ভয়ঙ্কর ভাবে তাকে মারা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এর তো কোনো রাজনীতি হয় না। সেইখানে যখন মহিলারা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ মহিলা হিসেবে, তারপরেই যখন ওই ছবিটা দেখলেন, এই যে যেটা দেখাচ্ছি, কি মনে হয়েছিল? কি ফিলিং? ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক। মানে এটা দেখে নিজেই আমরা প্রত্যেক মহিলারা কিন্তু একটা ইনসিকিউরিটির মধ্যে ভুগছে, এবং সব থেকে যে যাকে আমরা হারিয়েছি তার যে সঠিক বিচার, এতগুলো দিন যে চলে গেল সেটার পরেও আমরা পাচ্ছি না, সেটাও কিন্তু আমাদের কাছে ভীষণ দুর্ভাগ্যজনক। এবং শুধু মহিলা নয়, আমার মনে হয় এখানে মহিলা বাবা মেয়েদের বাবা এবং প্রত্যেকে যারা যারা এই নাগরিক আন্দোলনের সাথে সামিল হয়েছে, এখানে কিন্তু এই আন্দোলনেতে এটা রাজনীতিকরণ করাটা একেবারে ঠিক হচ্ছে না। এবং যেভাবে রাজনীতিকরণটা হচ্ছে, বিভিন্ন রঙকে এখানেতে যেভাবে তারা এই আন্দোলনটাতে সামিল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একেবারে কাম্য নয়। যেখানে আমরা দেখতে পেয়েছিলাম এটা কিন্তু দাবি ছিল রাজ্যের দখলের দাবি, এখানে স্বাধীনতার দাবি ছিল, এবং প্রত্যেকটা মেয়ের কিন্তু আজকে আমরা নিরাপত্তার এই দাবিদারটা আমরা দেখেছিলাম। এবং সেখানে এই যে ভয়েসটা যেটা ছিল, যেটা উঠে এসেছিল, সেটা কিন্তু পুরোটাই পুরো একটা নাগরিক সমাজের কাছে, কিন্তু সেখানে পুরো নাগরিক সমাজের কাছে এবং সঞ্জয় রায়দের মতো দুষ্কৃতীদের কাছে, যারা নারী শরীরকে এইরকম ভাবে অত্যাচার করে, এরকম ভাবে ধর্ষণ করে। সেটাই তো টার্গেট ছিল, কোনো রাজনৈতিক দল তো টার্গেট ছিল না মহিলাদের। এবং সবথেকে বড় কথা, কালকে যখন আমরা দেখছিলাম যেভাবে দুষ্কৃতীরা যেভাবে ঢুকছে, কি ধরনের জামা কাপড় পরে আছে, কিন্তু আমরা দুষ্কৃতীদের বিচার করব না। আমরা দেখতে পেয়েছি যেভাবে আজকে এমার্জেন্সি ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, কত মানুষ মারা গেছে, কত মানুষ মারা যাচ্ছে যে তারা এমার্জেন্সি সার্ভিস পাচ্ছেন। তারা কি ডাক্তার নয় বলে আজকে তারা সেই ডাক্তার রাখতে পারছে? আজকে তো আমার সবার কাছে এই প্রশ্নটাই থাকছে যে এই ধরনের সার্ভিস আমাদের কাছে কিন্তু এমার্জেন্সি সার্ভিস, আজকে পুলিশের মতো যে সার্ভিসগুলো, এগুলো কিন্তু আমাদের কাছে একটা জরুরি পরিষেবা। এগুলোকে কখনোই আমাদের কাছে আমাদের অনেক আমাদের শক্তিশালী করে, আমাদের দৃঢ়তার সাথে রাস্তায় বা আমাদের সাহায্য করে। সাথী, একটা অরিন্দম বাবু, একটা বিষয় হচ্ছে সাথী যে কথাটা বললেন, একটা এমার্জেন্সি, আরজি করের মতো একটা বিরাট একটা মেডিকেল কলেজ। হ্যাঁ, তবে ওখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আজকে অভিযোগ নয়। ওখানে নাকি মাদক চক্র, ওখানে নাকি সেক্স র্যাকেট, সব নাকি চলতো। আর এই অবস্থার পরেও আমি সব মেনে নিলাম, চলতো, কিন্তু তারপরে এই এমার্জেন্সিটা পুরো অনিরাপদ হয়ে থাকলো, নিরাপত্তাহীন হয়ে থাকলো। এইভাবে ভেঙে চুরে ওখানকার রোগীদের কি মানসিক পরিস্থিতি হতে পারে অরিন্দম বাবু? দেখুন, গত 25/7/2024 পুলিশের বিরুদ্ধে কমিটি গঠন করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, স্টেট লেভেল পুলিশ কমপ্লেন অথরিটি, 4জন মেম্বার, তার মধ্যে রিটায়ার্ড জাস্টিস, হোম সেক্রেটারি, ডিজি অ্যান্ড সিপি। কেন আজকে আপনাকে কথা বললাম? আমি যখন আরজিকর হসপিটালে গিয়েছিলাম, আমি ঢুকতে পারছি না, আমি রিটায়ার্ড পুলিশ পার্সোনাল, আমি ঢুকতে পারছি না, কিন্তু প্রত্যেকটা গেট দেখুন আজকে 20-25 জন ফোর্স নিয়ে, ঢাল নিয়ে ঢুকিয়ে রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। আপনি এবার আমাকে বলুন, এত বড় একটা ঘটনা 4 তলায় হচ্ছে, আপনি যেতেই পারবেন না। আপনি এত বড় একটা ঘটনা, ডাক্তারদের স্বতঃস্ফূর্ত মানুষ আসছে আশেপাশে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। তাহলে আজকে হাইকোর্ট যখন সিবিআই কে দায়িত্ব দিল, তারপরে প্রিকশনারি মেজার। আচ্ছা অয়ন বাবু, আমি আপনাকে বলছি, মনে কিছু করবেন না, আইবি বলে একটা কথা আছে, ডিআইবি বলে একটা কথা আছে, আজকে লোকাল পুলিশ স্টেশনে সোর্স আছে, বিভিন্ন জায়গা থেকে সোর্স কালেক্ট করতে পারে। এই সমস্ত অফিসার ইনচার্জরা কি একটু কালেক্ট করতে পারলো না যে এতগুলো
মানুষ সমাজ হচ্ছে, এই ব্যাটার করে মানুষগুলো যাচ্ছে আজকে হাফ প্যান্ট পরে। আপনি বলুন ডাক্তাররা হাফ প্যান্ট পরে আজকে রেভলিউশন করবে? ডাক্তাররা আজকে যে চিন্তা ভাবনাগুলো আপনারা দেখছেন, আপনারা দেখুন তার সিগনিফিকেন্স, দেয়ার মোড অফ টকিং আজকে এমন ভাবে কায়দা করে বলছে যেন মনে হচ্ছে ডাক্তারদের রিপ্রেজেন্টেটিভ। এটা টোটালি আন্দোলনটাকে সুইচ ওভার করে সাধারণ মানুষ কাছে আজকে ঘৃণ্য যে ডাক্তাররা কত অত্যাচার, এটা প্রি প্ল্যান্ড ওয়াইজ আমি বলে দিচ্ছি। এবং আমি বলে দিচ্ছি আপনাকে যে দীর্ঘদিনের যে গল্পগুলো বলছেন 4 বছর ধরে আজকে সেই ওই মিস্টার ঘোষ যে সমস্ত করছে আজকে সাধারণ মানুষ জানে কিভাবে আজকে টাকাগুলো কামাচ্ছে, কিভাবে আজকে হাইকোর্ট আজকে যে পয়েন্টটা তুলেছে যে আজকে সে রেজিগনেশন দিচ্ছে, আজকে সে বলছে যে আমি ছুটি যাচ্ছি, ইন স্পাইট অফ দিস হি হ্যাজ ক্রাউন টু জয়েন অ্যাজ প্রিন্সিপাল অফ ন্যাশনাল মেডিকেল কলেজ। কি কারণে যাচ্ছে? অতএব আমার মনে হচ্ছে যে ঘটনা নক্কারজনক ঘটনা হয়েছে, এটা হয়তো এক পশ্চিমবঙ্গ সরকারকে অপমান করার জন্য, আর তা নয়তো একটা চক্রান্ত, যে চক্রান্তের মধ্যে আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স আন্ডার দ্য শেড অফ সাম আনস্ক্রুপুলাস হাই পুলিশ অফিসার এন্ড ক্রিমিনালস একটা যোগসাযোগ। এবং এটাও বলবো যে গতকাল তো কোনো পতাকা, রাজনৈতিক পতাকা ছাড়া আন্দোলনের কথা বলা হয়েছিল, কিন্তু আরজি করের সামনে আমরা দেখতে পেয়েছি ডিওয়াইএফআই এর পতাকা হাতে প্রচুর মানুষ, নেতৃত্ব। হ্যাঁ, মুখ দেখে মনে হচ্ছে সিপিআইএম এর, আবার বিজেপির একটা অংশ সেখানে ছিল। কেন পতাকা হাতে? তাহলে এই রাজনীতি থেকে আমরা